যে মানুষটাকে তার নিজের পরিবার পর্যন্ত মূল্য দেয়নি, শেষ পর্যন্ত সেই মানুষটি পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিল। কিন্তু তার বিপরীতে দাঁড়িয়েছিল আরেকজন, যার শক্তিও একই, কিন্তু উদ্দেশ্য ছিল পুরো পৃথিবীকে ধ্বংস করা। এরপর কি হয় সেটা জানার জন্য চলুন শুরু করা যাক আজকের সিনেমার গল্প। মুভির শুরুতেই আমরা পরিচিত হই মূল চরিত্র ইচিরোর সঙ্গে। ইচিরো অনেক বয়স্ক হলেও তিনি এই গল্পের নায়ক। বয়সের ভার সত্ত্বেও তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করেন শুধু নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো তার পরিবার তাকে কোনো সম্মান দেয় না। তাদের সবার ধারণা আজ তারা যে সাধারণ ও কষ্টের জীবন কাটাচ্ছে তার জন্য একমাত্র ইচিরোই দায়ী। তিনি যদি আরও বেশি পরিশ্রম করতেন তাহলে আজ তাদের জীবন অনেক ভালো হতো। বাস্তবে ইচিরো সারাটা জীবন পরিবারের সুখের জন্য কাটিয়েছেন, এমনকি নিজের হাতে একটি বাড়িও তৈরি করেছেন। কিন্তু তার এই ত্যাগের কোনো মূল্যই কেউ দেয়নি। বাড়িতে নয়, কর্মস্থলেও নয়, এমনকি বন্ধুদের কাছ থেকেও তিনি কখনো প্রশংসা পাননি। প্রতিদিনের অবহেলা আর অপমান ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ভেঙে দেয়। তিনি হয়ে পড়েন ভীষণ ভীতু ও আত্মবিশ্বাসহীন একজন মানুষ। এরই মধ্যে একদিন তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তিনি হাসপাতালে গেলে ডাক্তার জানায় তিনি ক্যান্সারে আক্রান্ত। এই খবর শুনে ইচিরো যেন পুরোপুরি ভেঙে পড়েন। তিনি সঙ্গে সঙ্গে নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু তার ছেলে মেয়ে কিংবা স্ত্রী কেউই তার ফোন রিসিভ করে না। জীবনের সবচেয়ে বড় কষ্টের মুহূর্তে নিজের দুঃখ ভাগ করে নেওয়ার মতো একজন মানুষও তার পাশে ছিল না। মনের ভিতর রাগ, কষ্ট আর অসহায়তা নিয়ে তিনি বাড়ি ফিরে আসেন। ভাবেন এবার অন্তত পরিবারের সবাইকে নিজের অসুস্থতার কথা জানাবেন। কিন্তু বাড়িতে এসে দেখেন কেউ তার প্রতি বিন্দুমাত্র আগ্রহ দেখাচ্ছে না। বাধ্য হয়ে তিনি আবার একাই বাড়ি থেকে বেরিয়ে যান। এভাবেই ঘুরতে ঘুরতে তিনি পথে একটি কুকুর দেখেন। নিজের গভীর দুঃখের মাঝেও কুকুরটির প্রতি তার মায়া জন্মায়। অল্প সময়ের মধ্যে কুকুরটিও ইচিরোর সঙ্গে ভীষণভাবে জড়িয়ে পড়ে। প্রতিদিন তিনি তাকে খাবার খাওয়াতেন, সময় কাটাতেন। ধীরে ধীরে কুকুরটি যেন তার একমাত্র আপনজন হয়ে ওঠে। কিন্তু ইচিরোর স্ত্রী যখন কুকুরটির কথা জানতে পারে, তখন তিনি স্পষ্ট জানিয়ে দেন যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে কুকুরটিকে অনেক দূরের কোথাও রেখে আসতে হবে। অনিচ্ছা থাকা সত্ত্বেও ইচিরো কুকুরটিকে ছেড়ে আসার চেষ্টা করেন, কিন্তু কুকুরটি কোনোভাবেই তাকে ছেড়ে যেতে চায় না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইচিরো সিদ্ধান্ত নেন আজ তিনি বাড়িতে ফিরবেন না, বরং পুরো রাতটাই কুকুরের সঙ্গে বাইরে কাটাবেন। সেই সময় তিনি একটি বারের সামনে দাঁড়িয়েছিলেন, সেখানে আরেকজন কিশোরও ছিল। ছেলেটিও যেন কোনো গভীর কষ্টে ডুবেছিল। দুজনের মধ্যে কোনো কথা হয় না, তারা নীরবে পাশাপাশি বসে থাকে। হঠাৎ করেই আকাশ থেকে একটি অদ্ভুত উজ্জ্বল আলো দেখা যায়। দুজনেই বিস্ময়ে আকাশের দিকে তাকায়। উপর একটি কিছু দেখা যাচ্ছিল, যা কোনোভাবেই মানুষের তৈরি স্পেসশিপ হতে পারে না। কয়েক মুহূর্তের মধ্যেই তারা বুঝতে পারে সেটি আসলে একটি এলিয়েন স্পেসশিপ। দুজনেই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বোঝার আগেই সেই স্পেসশিপটি সরাসরি তাদের উপর ভেঙে পড়ে, আর সেই দুর্ঘটনায় ইচিরোর মৃত্যু হয়ে যায়। এরপর দৃশ্য বদলে যায়। আমরা ইচিরোর মনের ভিতরের জগৎ দেখতে পাই। তার জীবনের অসংখ্য স্মৃতি একের পর এক চোখের সামনে বেশি উঠতে থাকে। একই সঙ্গে তার শরীরের ভিতরেও অদ্ভুত সব পরিবর্তন শুরু হয়। হঠাৎ করেই ইচিরো চোখ খুলে ফেলেন। তিনি অবাক হয়ে দেখেন তিনি আবার জীবিত। আশ্চর্যের বিষয়, যেখানে কিছুক্ষণ আগে এলিয়েন স্পেসশিপটি পড়েছিল সেখানে এখন আর কিছু নেই। চারপাশে একেবারে স্বাভাবিক, যেন আগের রাতে কোনো দুর্ঘটনাই ঘটেনি। কিন্তু এবার ইচিরোর মধ্যে আগের সেই ভীতু স্বভাব আর নেই। মৃত্যুর পর ফিরে আসার পর তিনি যেন একেবারে অন্য মানুষ হয়ে গেছেন। তার ভিতরে এক অদ্ভুত আত্মবিশ্বাস জন্ম নিয়েছে। আগের রাতে যে কুকুরটিকে বাড়িতে নিয়ে যেতে তিনি ভয় পাচ্ছিলেন, এবার কোনো দ্বিধা ছাড়াই তাকে সঙ্গে নিয়ে বাড়িতে ঢুকে পড়েন। বাড়ির ভিতরে গিয়েও তিনি আগের মতো ভয়ভীতিতে থাকেন না, সাহসের সঙ্গে নিজের কাজ করতে শুরু করেন। কিন্তু তিনি নিজেই অবাক হয়ে ভাবতে থাকেন হঠাৎ তার এত সাহস এলো কোথায় থেকে। এর কিছুক্ষণ পর তিনি অনুভব করেন তার শরীর অস্বাভাবিক গরম হয়ে যাচ্ছে। তিনি এত বেশি পানি পান করেন যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তবুও শরীরের সেই তীব্র উত্তাপ কমে না। শেষ পর্যন্ত তিনি নিজের ঘরে ফিরে গিয়ে কাপড় খুলতে শুরু করেন। আর তখনই ঘটে সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা, তার শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এমন দৃশ্য আগে কখনো কোনো মানুষের ক্ষেত্রে দেখা যায়নি। ইচিরো নিজেও ভয় কেঁপে ওঠেন। হঠাৎ তিনি নিজের হাতে স্পর্শ করতেই একটি বোতাম চাপা পড়ে যায়, সঙ্গে সঙ্গে তার নখ খুলে পড়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, সেখান থেকে এক ফোঁটাও রক্ত বের হয় না, বরং সেখানে দেখা যায় একটি চার্জিং পোর্ট। এরপর তিনি গাড়ির কাছে কিছু একটা অনুভব করেন। সেখানে হাত দিতেই আরেকটি বোতাম খুঁজে পান। সেটি চাপা মাত্রই তার মাথার উপরের অংশ রোবটের মতো খুলে যায়। ধীরে ধীরে তার পুরো শরীর খুলতে শুরু করে, আর তার দুই হাত মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর অস্ত্রে পরিণত হয়, যেগুলো দিয়ে সহজেই যে কাউকে হত্যা করা সম্ভব। কোমরের অংশ খুলে ভিতর থেকে বেরিয়ে আসে উড়ানোর জন্য জেট ও বিশেষ যন্ত্র। অর্থাৎ ইচিরো আর সাধারণ মানুষ নেই, তিনি এখন একজন সাইবর্গ, মানুষ ও যন্ত্রের এক অবিশ্বাস্য সংমিশ্রণ। আর এই সব কিছু ঘটেছে সেই এলিয়েন স্পেসশিপের দুর্ঘটনার কারণে। ঠিক তখনই হঠাৎ কেউ তার ঘরে ঢুকে পড়ে, আর কাউকে কিছু বোঝার আগেই তার শরীর আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এখন ইচিরো বুঝতে পারেন তিনি আর সাধারণ মানুষ নন, কিন্তু তিনি এখন জানেন না ঠিক কী কী ক্ষমতা তিনি পেয়েছেন, কিংবা তিনি আসলে কতটা শক্তিশালী হয়ে উঠেছেন।
এরপর গল্পের কেন্দ্রবিন্দুতে আসে সেই কিশোর, যে ইচুরের সঙ্গে এলিয়েন স্পেসশিপটি ভেঙে পড়ার সময় সেখানে উপস্থিত ছিল। ইচিরোর মতো তার শরীরেও অসংখ্য পরিবর্তন ঘটে। সেই ছেলেটির নাম ছিল হিরো। হিরো প্রযুক্তি সম্পর্কে খুবই দক্ষ ছিল। তার শরীরের পরিবর্তনগুলো বুঝতে তার বেশি সময় লাগে না। খুব দ্রুত সে নিজের নতুন শক্তিগুলো ব্যবহার করা শিখে ফেলে। সে আবিষ্কার করে নিজের ক্ষমতা দিয়ে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারে, হাত থেকেই গুলি ছুটতে পারে। শুধু তাই নয়, আরও অনেক অবিশ্বাস্য ক্ষমতা সে অর্জন করেছে। হিরো তার একমাত্র বন্ধুর কাছে সবকিছু খুলে বলে, কিন্তু বন্ধু প্রথমে তার কথা বিশ্বাসই করতে চায় না। তখন হিরো নিজের শক্তি প্রমাণ দিতে পার্কিংয়ে রাখা একটি গাড়িকে শুধু হাতের ইশারায় নাড়িয়ে দেয়। এই দৃশ্য দেখে তার বন্ধু সম্পূর্ণ হতবাক হয়ে যায়। এখানে জানা যায় হিরো মানসিকভাবে ভীষণ অস্থির একজন ছেলে। মানুষের প্রতি তার কোনো ভালোবাসা নেই, তার পরিবার বলতে কেউ নেই। তার জীবনে একমাত্র আপনজন ছিল তার মা। হিরোর বাবা টাকার লোভে তাদের ছেড়ে অন্য এক ধনী মহিলাকে বিয়ে করেছিল। এখন তিনি নতুন পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছেন। যখনই হিরো তার বাবাকে নতুন পরিবার নিয়ে সুখে থাকতে দেখে, তখনই তার ভিতরে প্রতিশোধের আগুন আরও জ্বলে ওঠে। আর তার মনে হয় এই পৃথিবী তাকে কখনো কিছু দেয়নি। পরের দিন সকালে ইচিরো অফিসে যাওয়ার জন্য বের হন। পথে তিনি একটি আহত কবুতরকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। কবুতরটি দেখে তার খুব মায়া হয়। তিনি সেটিকে হাতে তুলে নিতেই হঠাৎ তার শরীরের ভিতরের যন্ত্রগুলো সক্রিয় হয়ে যায়। অবাক করার মতো ঘটনা ঘটে। কয়েক সেকেন্ডের মধ্যেই আহত কবুতরটি সম্পূর্ণ সুস্থ হয়ে উড়ে যায়। এই প্রথম ইসরো বুঝতে পারে তিনি শুধু ধ্বংস করার শক্তিই পাননি, বরং মানুষ কিংবা প্রাণীকে সুস্থ করে তোলার ক্ষমতাও পেয়েছেন। এই ঘটনা তিনি ভীষণ অবাক হয়ে যান। এর কিছুক্ষণ পর তিনি একটি হাসপাতালে ফাঁস দিয়ে যাচ্ছিলেন। তখন ভিতরে থেকে কান্নার শব্দ শুনতে পান। কৌতূহলবশত তিনি ভিতরে ঢুকে দেখেন এক মা নিজের অসুস্থ সন্তানের জন্য ডাক্তারের কাছে আকুল হয়ে কাঁদছেন। ডাক্তাররা জানিয়ে দিয়েছেন শিশুটিকে আর বাঁচানো সম্ভব নয়। শিশুটিকে দেখে ইচুরো খুব কষ্ট হয়। তিনি এগিয়ে গিয়ে শিশুটির মুখে হাত রাখেন। মুহূর্তের মধ্যেই তার শরীরের ভিতরে জন্তুগুলো শিশুটির শরীর স্ক্যান করতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে শিশুটির সব রোগ সম্পূর্ণ সেরে যায়। যে শিশুটি কিছুক্ষণ আগেও মৃত্যুর মুখে ছিল, সে একেবারে সুস্থ হয়ে যায়। এই অলৌকিক ঘটনা দেখে ইচিরো আনন্দে আত্মহারা হয়ে যায়। তিনি সিদ্ধান্ত নেন জীবনের বাকি সময় তিনি এই শক্তি শুধু মানুষের উপকারেই ব্যবহার করবেন। অন্যদিকে হিরো ইতিমধ্যে ঠিক করে ফেলেছে সে তার শক্তি কিভাবে ব্যবহার করবে। সে সিদ্ধান্ত নেয় যারা জীবনে তাকে কষ্ট দিয়েছে তাদের কাউকে সে ছেড়ে দেবে না। প্রথমে সে নিজের স্কুলে যায়। সেখানে যারা তাকে আগে অপমান করত তাদের সবাইকে ভয় দেখায় এবং নির্যাতন করতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই পুরো স্কুল তার ভয় কাঁপতে থাকে। হিরো নিজেকে সেই জায়গার রাজা মনে করতে শুরু করে। এরপর সে প্রতিশোধ নেওয়ার জন্য নিজের বাবার বাড়িতে যায়। তার ইচ্ছা ছিল বাবার পুরো পরিবারকে হত্যা করবে, কিন্তু শেষ মুহূর্তে তাদের দেখে তার মনে সামান্য মায়া জন্মায়। তাই কাউকে না মেরে সেখান থেকে ফিরে আসে। ফিরে আসার পর সে নিজেই বুঝতে পারে না যাদের সে এত ঘৃণা করত শেষ পর্যন্ত কেন তাদের বাঁচিয়ে দিল। কিন্তু তার ভিতরের রাগ তখনও আগুনের মতো জ্বলছিল। বাড়ি ফেরার পথে সে একটি বাড়ি থেকে হাসি আনন্দের শব্দ শুনতে পায়। পরিবারের সবাই একসঙ্গে আনন্দের সময় কাটাচ্ছিল। সেই দৃশ্য দেখে হিরোর ঈর্ষা আর ঘৃণা আরও বেড়ে যায়। এক মুহূর্ত না ভেবে সে বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং নিজের হাত থেকে গুলি ছড়ে পরিবারের প্রত্যেক সদস্যকে হত্যা করে। শুধু নিজের রাগ মেটানোর জন্য সে নিরীহ মানুষদের প্রাণ কেড়ে নেয়। অল্প সময়ের মধ্যেই একটি পুরো পরিবারকে হত্যার খবর চারদিকে ছড়িয়ে পড়ে। হিরোর বন্ধু বুঝতে পারে এই ভয়ঙ্কর হত্যাকাণ্ডের পিছনে আর কেউ নয়, হিরোই রয়েছে। নিজের বন্ধুর এমন নিষ্ঠুর রূপ দেখে সে ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে হিরোর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে। এদিকে ইচুরো প্রতিদিনের মতো অফিস থেকে অপমান সহ্য করে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরেও তিনি শান্তি পান না। ছেলে কলেজে যেতে চায় না বলে ঝগড়া করছে, মেয়েও নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট। ইচুরোর স্ত্রী সব দোষ তার উপর চাপিয়ে দেন, আর সন্তানরাও বাবাকে দায়ী করে। তারা বলে তাদের জীবনে কোনো সুখ নেই, শুধু ইচিরোর ব্যর্থতার কারণে। এই কথা শুনে ইচিরো গভীরভাবে ভেঙে পড়েন। তবুও তিনি শান্ত গলায় সবাইকে বলেন প্রত্যেক মানুষের নিজের মতো করে বাঁচার অধিকার আছে। মেয়েকে বলে তুমি যদি বিষয় পরিবর্তন করতে চাও করে ফেলো। ছেলেকে বলে তুমি যদি পড়াশোনা করতে ভালো না লাগে তাহলে পড়তে হবে না। আর স্ত্রীকে বলেন তুমি যেখানে যেতে চাও যেতে পারো, আমি কাউকে আটকাবো না। মনে হলো যেন পরিবারের সব সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু তারপরে কেউ ইচিরোকে ধন্যবাদ দেয় না, বরং সবাই আবার বলে যদি তিনি জীবনে আরও সফল হতেন তাহলে আজ তাদের এই কষ্টের জীবন কাটাতে হতো না। এই কথাগুলো শুনে ইচিরো নিজের ঘরে চলে যান। তিনি কান্নায় ভেঙে পড়েন, কারণ তিনি সারা জীবন শুধু ভালো কাজই করতে চেয়েছেন, মানুষের উপকার করতে চেয়েছেন, কিন্তু কখনোই তার প্রাপ্য ভালোবাসা কিংবা সম্মান পাননি। ইচিরো নিজের ঘরে বসে কাঁদছিলেন। ঠিক সেই সময় তিনি আরেকজনের কান্নার শব্দ শুনতে পান। সেই কান্না ছিল বুক ভাঙ্গা, ঠিক যেমন কষ্ট তিনি নিজে অনুভব করছিলেন। ইচিরো বুঝতে পারেন মানুষটি নিশ্চয়ই ভীষণ বিপদে আছে। তাই এক মুহূর্ত দেরি না করে তিনি তার দিকে ছুটে যেতে চান। আর তাড়াহুড়ো করতেই তার পিছনের জেট ইঞ্জিন হঠাৎ সক্রিয় হয়ে যায়। মুহূর্তের মধ্যেই তিনি আকাশে উড়ে সেই ছেলেটির কাছে পৌঁছে যান। ইচিরো তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে। ছেলেটি সবকিছু খুলে বলে। সে জানায় তার বন্ধু হিরো এক অদ্ভুত শক্তি পাওয়ার পর থেকে একের পর এক ভয়ঙ্কর অপরাধ করে যাচ্ছে। সে নিজের চোখে দেখেছে ইচিরোই এই ধরনের শক্তি ব্যবহার করতে পারেন। ছেলেটি বলে আমি জানি না তোমরা কিভাবে এই শক্তি পেয়েছ, কিন্তু তুমি তোমার শক্তি মানুষের ভালো কাজে ব্যবহার করছো।
আর আমার বন্ধু হিরো সেটাকে ধ্বংসের জন্য ব্যবহার করছে। সে এতটাই শক্তিশালী হয়ে গেছে যে তাকে থামানোর মতো আর কেউ নেই। একমাত্র তুমিই তাকে থামাতে পারবে, কারণ তোমাদের দুজনের শক্তি একই রকম। ইচিরো হতাশ গলায় বলে, আমি কিভাবে তাকে থামাবো? আমি তো ঠিকমতো জানিই না আমার কি কি ক্ষমতা আছে। তখন হিরোর বন্ধু বলে, চিন্তা করো না, হিরো আমাকে তার শক্তি সম্পর্কে অনেক কিছু বলেছিল। আমি যতটুকু জানি সব তোমাকে শিখিয়ে দিব। শেষ পর্যন্ত ইচিরো রাজি হয়ে যান। সেদিন থেকেই শুরু হয় তার প্রশিক্ষণ। ছেলেটি তাকে শেখাতে থাকে কিভাবে শরীরের প্রতিটি অস্ত্র চালু করতে হয়, কিভাবে লক্ষ্যভেদ করতে হয়, কিভাবে উঠতে হয় এবং কোন পরিস্থিতিতে কোন শক্তি ব্যবহার করতে হয়। একদিন প্রশিক্ষণের সময় হঠাৎ ইচিরো ভুল করে স্পার্কলিং পানি পান করেন। সঙ্গে সঙ্গে তার শরীরের ভেতরে সমস্যা দেখা দেয়। তিনি ঠিকমতো নিজের শক্তি ব্যবহার করতে পারছিলেন না। পরীক্ষা করে ছেলেটি বুঝতে পারে স্পার্কলিং পানি কার্বনযুক্ত গ্যাস ইচিরোর সাইবর্গ শরীরের জন্য ক্ষতিকর। যন্ত্রগুলো সেটি হজম করতে না পেরে তার হাত দিয়ে বাইরে বের করে দেয়। এদিকে পুলিশ সিসিটিভি ফুটেজে দেখে নিশ্চিত হয়ে যায় যে ধারাবাহিক হত্যাকাণ্ডের পিছনে হিরোই রয়েছে। তাকে গ্রেপ্তার করার জন্য চারদিক থেকে অভিযান শুরু হয়, কিন্তু পুলিশ তাকে ঘিরে ফেলতেই হিরো নিজের শক্তি ব্যবহার করে হাতের আঙুল থেকে গুলি ছুটতে শুরু করে। মুহূর্তের মধ্যেই একের পর এক পুলিশ সদস্য নিহত হয়। সবাইকে হত্যা করে সে সেখান থেকে সহজে পালিয়ে যায়। এরপর পুরো দেশে সে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার হিসেবে পরিচিত হয়ে ওঠে। সব সংবাদ মাধ্যম হিরোর মায়ের সাক্ষাৎকার নেওয়ার জন্য তার বাড়িতে ভিড় জমায়। চারপাশের মানুষের নিন্দা, অপমান আর মানসিক চাপ সহ্য করতে না পেরে একসময় হিরোর মা মারা যান। মায়ের মৃত্যু হিরোকে পুরোপুরি অন্ধকারে ঢেলে দেয়। এবার সে প্রতিজ্ঞা করে এই পৃথিবীর কাছ থেকে সব কিছুর প্রতিশোধ নেবে। প্রথমে সে সেই ব্যক্তিকে হত্যা করে যে তার মাকে অপমান করেছিল। এরপর নিজের প্রযুক্তিগত ক্ষমতা ব্যবহার করে পৃথিবীর অসংখ্য মানুষের মোবাইল ফোন, কম্পিউটার, টেলিভিশন সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস হ্যাক করে ফেলে। হ্যাক করা ডিভাইসগুলোর মাধ্যমে সে মানুষকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এক এক করে অসংখ্য নিরীহ মানুষ মারা যেতে থাকে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইচিরো বুঝতে পারেন হিরো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে সবাইকে হত্যা করছে। তাই তিনি নিজের পরিবারের সবাইকে সতর্ক করে বলেন, মোবাইল, কম্পিউটার, টিভি কোনোটার কাছে যেও না, যতটা সম্ভব এসব থেকে দূরে থাকো। কিন্তু আগের মতোই পরিবারে কেউ তার কথা বিশ্বাস করে না। অন্যদিকে হিরো আরও ভয়ঙ্কর পরিকল্পনা করে। সে সিদ্ধান্ত নেয় এবার পুরো পৃথিবীর মানুষকে শেষ করে দিবে। ঠিক তখনই তার এক বন্ধু কান্না করতে করতে তার কাছে আসে। সে হিরোকে বলে, আমি জানি তুমি পৃথিবীর উপর রাগ করে এসব করছো, কিন্তু আমি এটাও জানি তুমি এখনও বদলাতে পারো। দয়া করে নিরীহ মানুষদের হত্যা করো না। অনেকদিন পর এই প্রথম কেউ হিরোর কষ্ট বোঝার চেষ্টা করে। বন্ধুর কথা শুনে হিরো আবেগপ্রবণ হয়ে ওঠে। সে প্রতিশ্রুতি দেয় আজ থেকে আর কাউকে হত্যা করবে না। কিন্তু সেই সিদ্ধান্ত বেশিক্ষণ টিকতে পারে না। ঠিক তখনই পুলিশ এসে তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। হিরো নিজের কথা না ভেবে বন্ধুকে বাঁচানোর জন্য তাকে জড়িয়ে ধরে নিজের শরীর দিয়ে ঢেকে ফেলে। গুলিতে হিরোর কিছু হয় না, কিন্তু তার বন্ধুটি ঘটনাস্থলে মারা যায়। বন্ধুর মৃত্যু হিরোকে সম্পূর্ণ উন্মাদ করে তোলে। সে বিশ্বাস করতে শুরু করে এই পৃথিবী তার কাছ থেকে শেষ মানুষটিকেও কেড়ে নিয়েছে। এবার সে আর কাউকে ক্ষমা করবে না। প্রচণ্ড রাগে সে পুরো শহরের সব বড় বড় ডিজিটাল স্ক্রিন, বিজ্ঞাপনের বিলবোর্ড এবং কম্পিউটার সিস্টেম হ্যাক করে ফেলে। তারপর সবার সামনে দাঁড়িয়ে হাত থেকে একের পর এক গুলি চাটতে শুরু করে, যার কারণে অসংখ্য মানুষ মারা যায়। মুহূর্তের মধ্যেই পুরো শরীর মৃত্যুপুরীতে পরিণত হয়। চারদিকে শুধু দৌড়াদৌড়ি, চিৎকার আর আতঙ্ক। অসংখ্য মানুষ প্রাণ হারায়, আর যারা বেঁচে যায় তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে। যারা এখনও বেঁচে ছিল তাদের অনেকেরই নিজের বাড়ির ভিতরে লুকিয়েছিল, কিন্তু অনেকেই পুরো ঘটনাটি গুজব কিংবা মজা বলে উড়িয়ে দিচ্ছিল। এমনকি ইচুরের নিজের সন্তানরাও তার কথা শুনতে রাজি হয়নি। তিনি বারবার বলেছিলেন বাড়ির বাইরে না যেতে, কিন্তু কেউই তার সতর্কবার্তাকে গুরুত্ব দেয়নি। এদিকে হিরোর সে বন্ধু ইচুরের কাছে এসে একটি পরিকল্পনার কথা জানায়। সে বলে, হিরো যেভাবে সবার ইলেকট্রনিক ডিভাইস হ্যাক করেছে, তুমিও একইভাবে সবার কাছে একটি বার্তা পাঠাতে পারো। ইচিরো তার কথা মেনে নেয়। নিজের শক্তি ব্যবহার করে তিনি সবার মোবাইল, কম্পিউটার এবং অন্যান্য ডিভাইস একটি জরুরি বার্তা পাঠিয়ে দেন। সেখানে লেখা ছিল এইসব হত্যাকাণ্ডের জন্য হিরো দায়ী। সে ইলেকট্রনিক ডিভাইস হ্যাক করে মানুষকে হত্যা করেছে। যত দ্রুত সম্ভব মোবাইল, টিভি, কম্পিউটার সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে সরে যান। মানুষ ইচিরোর সতর্কবার্তা মেনে চলতে শুরু করে। তারা নিজেদের ডিভাইস বন্ধ করে দেয়। অনেকেই সেগুলো ভেঙে ফেলে বা চুড়ে ফেলে দেয়। ফলে মৃত্যুর সংখ্যা হঠাৎ করেই কমে যায়। কিন্তু হিরো এত সহজে থামার ছেলে ছিল না। সে প্রতিশোধ নেওয়ার জন্য নতুন উপায় খুঁজে বের করে। একটি উঁচু ভবনের ছাদে উঠে নিজের শরীরের ভেতর থেকে ক্ষেপণাস্ত্র বের করে চারদিকে চড়তে শুরু করে। মুহূর্তের মধ্যেই ভবনগুলো ধ্বংস হতে থাকে। ঠিক তখনই ইচিরো সেখানে পৌঁছে যায়। সে জানতো পৃথিবীকে বাঁচাতে হলে আজই হিরোকে থামাতে হবে। হিরো আটকানোর জন্য সেনাবাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার ঘটনাস্থলে এসে পৌঁছায়। ইচিরো হিরোর সঙ্গে লড়াই শুরু করে, কিন্তু বয়সের কারণে তিনি যুদ্ধের কৌশলে ততটা দক্ষ ছিলেন না। হিরো কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে চিটকে ফেলে দেয়। এরপর সে সামনে থাকা একটি হেলিকপ্টারের পাইলটকে হত্যা করতে যায়। কিন্তু সেই মুহূর্তে ইচিরো আবার উঠে দাঁড়িয়ে দ্রুত উড়ে গিয়ে পাইলটকে বাঁচিয়ে ফেলেন। পাইলটকে নিরাপদ জায়গায় নামিয়ে রেখে তিনি আবার হিরোর সামনে দাঁড়ায়। কিন্তু প্রতিবারই হিরোর কাছে তিনি পরাজিত হচ্ছিলেন। তখন ইচিরো বুঝতে পারেন শুধু শক্তি দিয়ে এই যুদ্ধ জেতা সম্ভব নয়। হিরোকে হারাতে হলে তার বুদ্ধি ব্যবহার করতে হবে। তিনি হিরোর সঙ্গে কথা বলা শুরু করেন। ইচিরো বলেন, আমরা দুজনেই তো যন্ত্রের মধ্যে সরে নিয়ে বেঁচে আছি,
এসো একটু পানি খাই। এ বলে তিনি হিরোকে স্পার্কলিং পানি দেয়। ইচিরো জানতেন এই পানি সাইবর্গ শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু হিরো বিষয়টি জানতো না। সে নিশ্চিন্তে সেই পানি পান করে ফেলে। প্রথমে মনে হলো পরিকল্পনাটি সফল হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর হিরো আবার উঠে দাঁড়ায়। তার শরীর ইচিরোর চেয়েও অনেক বেশি উন্নত হয়ে গিয়েছিল, তাই স্পার্কলিং পানি তার উপর তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি। হিরো আবার পৃথিবী ধ্বংস করার প্রস্তুতি নিতে থাকে। এবার ইচিরো বুঝে যান নিজের জীবন উৎসর্গ করা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি হঠাৎ দৌড়ে গিয়ে হিরোকে শক্ত করে জড়িয়ে ধরেন। তারপর নিজের জেট ইঞ্জিন চালু করে তাকে নিয়ে সোজা মহাকাশের দিকে উড়ে যান। মহাকাশে পৌঁছানোর পর হিরোর শরীরের ভিতরে থাকা স্পার্কলিং পানির প্রভাব ধীরে ধীরে কাজ করতে শুরু করে। তার সাইবার্গ দেহ শর্ট সার্কিট হতে থাকে। হঠাৎ এক প্রচণ্ড বিস্ফোরণে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যায়। ইচুরে মনে করেন এবার অবশেষে হিরো মারা গেছে। তিনি পৃথিবীতে ফিরে আসেন। ফিরে এসে তিনি একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের ভিতরে ঢোকেন, কারণ তিনি জানতেন সেখানে তার আহত মেয়ে সাহায্যের জন্য রাখছে। ইচিরো মেয়েকে নিজের নিরাময় করার শক্তি দিয়ে সুস্থ করে তুলতে চাচ্ছিলেন। ঠিক তখনই পেছন থেকে আবার হাজির হয় হিরো। সে তখনও মারা যায়নি। বিস্ফোরণে তার শরীর টুকরো টুকরো হয়ে গেলেও নিজের যান্ত্রিক ক্ষমতা দিয়ে সে আবার সব অংশ জোড়া লাগিয়ে ফিরে এসেছে। এবার তার একটাই লক্ষ্য, ইচিরোর কাছ থেকে প্রতিশোধ নেওয়া। সে দেখে ইচিরো কত ভালোবাসা দিয়ে নিজের মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে। এই দৃশ্য দেখে তার রাগ আরও বেড়ে যায়। সে ইচিরোকে জোর করে সরিয়ে দেয় এবং ইচিরোর মেয়ের গলা চেপে ধরে টেনে ভবনের বাইরে নিয়ে যেতে থাকে। সে তাকে হত্যা করতে চেয়েছিল। নিজের মেয়েকে মৃত্যুর মুখে দেখে ইচিরোর ভিতরে জমে থাকা সব আবেগ, ভালোবাসা আর শক্তি একসঙ্গে বিস্ফোরিত হয়। তার মধ্যে এমন এক নতুন শক্তির জন্ম হয় যা তিনি আগে কখনো অনুভব করেননি। সেই শক্তি ব্যবহার করে তিনি মুহূর্তের মধ্যেই নিজের মেয়েকে হিরোর হাত থেকে উদ্ধার করেন এবং নিরাপদ স্থানে রেখে দেন। এরপর তিনি আবার হিরোর দিকে ঝাঁপিয়ে পড়েন। দুজন একসঙ্গে ভবন থেকে নিচে পড়ে যায়। মাটিতে পড়ার আগেই ইচিরো প্রচণ্ড শক্তিকে হিরোকে আঘাত করতে থাকেন। একের পর এক আঘাতে হিরোর যান্ত্রিক শরীর ভেঙে পড়তে শুরু করে। তার সব অস্ত্র, যন্ত্র আর সাইবর্গ সিস্টেম সম্পূর্ণ বিকল হয়ে যায়। শেষ পর্যন্ত হিরোর মৃত্যু হয়। সবকিছু শেষ হওয়ার পর ইচিরো আবার নিজের মেয়ের কাছে ফিরে আসেন। নিজের আলৌকিক শক্তি দিয়ে তিনি মেয়েকে সম্পূর্ণ সুস্থ করে তোলেন। এরপর ধীরে ধীরে পৃথিবীতে আবার শান্তি ফিরে আসে। সিনেমার শেষ দৃশ্যে আমরা ইচিরোকে তার পরিবারের সঙ্গে দেখতে পাই। এবার আর কেউ তাকে অবহেলা করে না। যে মানুষটিকে একসময় সবাই তুচ্ছ তাচ্ছিল্য করত, আজ তারাই তাকে সম্মান করতে শুরু করেছে। অবশেষে ইচিরো সেই ভালোবাসা আর স্বীকৃতি পান যার জন্য তিনি সারা জীবন অপেক্ষা করেছিলেন। এভাবে শেষ হয় এই অসাধারণ সাইফাই ও আবেগঘন সিনেমার গল্প।